আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রায়, সাবেক এমপি সাইফুল সহ 5 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, খালাস 1 জন। এবারের নির্বাচনে জবরদস্তি ও জালিয়াতি হবে না, মির্জা ফখরুলের মন্তব্য। 8ই ফেব্রুয়ারি নয়াপল্টনে নির্বাচনী সমাবেশ, জানালেন রিজভী। ক্ষমতায় এলে উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী বানাবে জামায়াত, নওগাঁর সমাবেশে বললেন ডক্টর শফিক। নির্বাচন সংশ্লিষ্ট সামরিক অসামরিক কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক, যে কোনো অভিযোগ সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো ও 7 জনকে হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম ও আশুলিয়ার সাবেক ওসি সায়েদ রনি সহ 6 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নুরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামি হলেন এসআই আব্দুল মালিক। মামলায় সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, রনি ভুইয়া, বিশ্বজিৎ সাহা, নির্মল কুমার দাস ও আরাফাত আরজু সহ 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় এএসআই শেখ আফজালুল হককে ক্ষমা করে খালাস দিয়েছে আদালত। এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গ্রেফতার 8 আসামিকে হাজির আদালতে করা হয়। সাবেক এমপি সাইফুল সহ 8 জন আসামি পলাতক। এই মামলায় 23 জন সাক্ষ্য দেন। তারা হলেন স্থানীয় এমপি, তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা এএফএম সায়েদ রনি, আব্দুল মালেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভুঁইয়া। এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়। লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। মোট আসামি ছিল 16 জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএসআই বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভুঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হলো যে 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটা ইকোনমিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। অনেক যুদ্ধাহত এই আহত নিহতদের পরিবার অনেকে আশঙ্কা করছেন যে
যেহেতু 7 দিন পর নির্বাচন, নতুন সরকার আসতে পারে, যে সরকারই আসুক, তার কেউ আশঙ্কা করছেন যে এই বিচারটা চলবে কিনা, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে আছে। প্রসিকিউশনের মধ্যে একটা শঙ্কা আছে, কোন দল ক্ষমতায় আসে সেখানে সেই সমীকরণ আপনাদের ক্ষেত্রেও আছে। সার্বিক বিবেচনায় এই যে আপনারা গত 1 মাসে 12টা চার্জশিট পেলেন, সার্বিক বিবেচনায় এই বিচারটা আসলে কি নির্বাচিত সরকার আসলে কন্টিনিউ হবে, নাকি এটা শঙ্কার যে জায়গাটা সেটা কি আশঙ্কা করছেন আপনারা? জি, একটু উত্তরটা আমি দিচ্ছি। আমরা প্রসিকিউটরগণ এই ব্যাপারে চিন্তিত নই, বিভ্রান্ত নই, এবং আমরা মনে করি না যে প্রসিকিউশন সরকার পরিবর্তনের কারণে বা প্রসিকিউশনের কোন সদস্য পরিবর্তন হলে বা না হলে বিচার প্রক্রিয়া স্থিমিত হয়ে যাবে বা থেমে যাবে বা ধীরগতি হবে, এটা আমরা মনে করি না। বাকি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমি বলেছি এই রায়ের ব্যাপারে আমরা যেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটা আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেব। রায়ের পর একজন আসামি চিৎকার করে বলেছে আগুন দিয়েছে কনস্টেবল মামুন, তাকে আসামি করা হয় নাই। তারপরে আপনার কাছে নির্বাচিত সরকার আসলে বিচারটা এগিয়ে নেবে, এটা আপনাদের প্রত্যাশা? আমরা বিশ্বাস করি। আসামি বিষয়ে কি বলবেন? না, এইটা আমরা বারবার আপনাদেরকে বলেছি যে অ্যাপ্রুভার করার কোন এখতিয়ার বা প্রস্তাব দেওয়ার সুযোগ প্রসিকিউশনের নাই। এটা আসামি দেয়, অনারেবল ট্রাইব্যুনাল একমত হলে এটা গ্রহণ করেন। তাদেরকে আসামি করা হয়নি কেন? আমাদের কাছে বলেছে এই কথাটার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন তাতে উনি বলেছেন এই মর্মে কোনো তথ্য আমাদের কাছে নাই। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার নির্বাচনে ভোট জালিয়াতি হবার সুযোগ নেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসন ঠাকুরগাঁওয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে তিনি কথা বলেন। এ সময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এবার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবার আশা তার। জামায়াত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করুক। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী মাত্রাটা অবস্থানটা বুঝবেন। ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা বলেন। যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। আমাদের ইস্তেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। নওগাঁ শহরের এটিএম ময়দানে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। এই অঞ্চলে কৃষি ভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি আরও বলেন, এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা নেই, তাই ন্যায্য মূল্য বঞ্চিত হন চাষিরা। তাদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হবে। আমরা ঘোষণা দিয়েছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না।
এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এই দেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন, ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। প্রতারকরা নেকাব ব্যবহার করে ভোটে কারচুপি করতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত সেমিনারের বক্তারা। যারা নেকাব খুলবেন না তাদের ভোট দিতে যাওয়ার দরকার নেই বলে মনে করেন তারা। কেন্দ্র দখল, ব্যালট সিল জালিয়াতি, পেশি শক্তির মাধ্যমে নির্বাচনে ভোট কারচুপি হতে পারে বলেও মনে করেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা নিয়ে রাজধানীতে সেমিনার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। এতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হলেও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে এখনও শঙ্কা রয়েছে। ভোটের আগেই একটি গোষ্ঠী হুমকি ধামকি দেয়া থেকে শুরু করে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। এমনকি ধর্মকেও নানাভাবে ভোটের মাঠে টেনে আনা হচ্ছে বলে মন্তব্য করেন তারা। ভোট কারচুপির বিষয়ে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। অত্যন্ত গভীর ধর্মীয় অনুভূতি থেকে নেকাব করছেন, আর তার কিছুটা অস্বস্তি হওয়ার পরও এর ধর্মীয় অনুভূতি এবং এই আবেগের মূল্য আমরা বুঝি। কিন্তু কেউ যদি প্রতারণা করতে চান তিনি এটা ব্যবহার করেন, প্রতারকরা ব্যবহার করেন। সিরিয়াসলি মনে করি এবার নেকাব নিয়ে এই সংকট তৈরি হতে যাচ্ছে। ধর্মগুরুরা যারা আছেন, যারা আলেমরা আছেন, তারা এই ব্যাপারে এনকারেজ করবেন। আর কেউ যদি মনে করেন শেষ পর্যন্ত উনি এটা করবেন না, তাহলে আসলে তার ভোট দিতে না যাওয়া উচিত। হজে গিয়ে যখন তিনি নেকাব একটা সময় অন্তত খুলছেন, তো সে এই প্রবণতা তো আছেই, সুতরাং এখানে তাদেরকে এটা করতে হবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনি এখানে যিনি ভোটার তিনিও কিন্তু শঙ্কার মধ্যে আছেন। আপনি কেন্দ্রে যাবেন, যে কোনো নারী ভোটারকে, সেটা বোরকা নিকাব পরা নারী ভোটার হোক, আমার মতো নারী ভোটার হোক, অন্য যে কোনো পোশাকের নারী ভোটার হোক, তাকে উস্কে দিয়ে মা বোনদের ইজ্জত রক্ষায় কোন এক বাহিনী তৈরি হয়েছে, তারা ওখানে নাজিল হয়ে যেতে পারেন। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, নির্বাচন পর্যবেক্ষণের নামে নির্দিষ্ট কিছু অঞ্চলে অতিরিক্ত পর্যবেক্ষকের আবেদন নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। অতিরিক্ত পর্যবেক্ষকরাও ভোট কারচুপির অংশ হতে পারে বলে সতর্ক করেন তারা। নির্বাচন কমিশন ৫৫,০০০ স্থানীয় পর্যবেক্ষককে দিয়েছে, ৮১টা প্রতিষ্ঠানকে দিয়েছে। তবে দেখা গেছে যে এই ৮১টা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩১,০০০, প্রায় ৭০% পরিদর্শক এসেছে মাত্র এই ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে। কয়েকটা প্রতিষ্ঠানের হাতে যখন এত বেশি থাকে, তখন এটা অবশ্যই আমাদের উদ্বিগ্নের পদকে করে, কেন্দ্রেও তাদের প্রভাব বিস্তার করে। কিছু মানুষকে জাল ভোট দেবার জন্য রেডি করে রাখে। কিভাবে রেডি করবে? যে ওখানে যে বুথে তার ভোট পড়বে সেখানে সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পোলিং অফিসার, এই 3 জন মানুষকে যদি মোটামুটি তার পছন্দ বা তার মনা ঠিক করতে পারে, তাহলে ওখানে জাল ভোট দেওয়ানো সম্ভব হবে ওই প্রার্থীর জন্য। গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, ঢাকা মহানগর বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেন। এরপর রাজধানীর গুলিস্তানে সেনা সদরের ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, নির্বাচনের জন্য এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। নির্বাচনে ভোট কেন্দ্র দখলের ঘটনা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোটদান নির্বিঘ্ন করতে অন্য সময়ের চেয়ে এবারে বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে বন্দর শ্রমিক কর্মচারীরা। তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা। সকাল থেকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। সংকট সমাধানে নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে পৌঁছালে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় উপদেষ্টা শ্রমিকদের কাছে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। পরে বন্দর ভবনে কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের আলাপকালে তিনি সংকট সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এমন একটা কোনো বিষয় না যেটার জন্য পোর্টটাকে এভাবে বন্ধ রাখে। পোর্ট বন্ধ না রেখেও তো অনেক এডুকেশন করা যায়, অনেক দাবি দেওয়া দেওয়া যায়। এখন পোর্ট যে বন্ধ রাখছে না, এই সময় ওনাদেরকে জানা উচিত যে রমজান সামনে কত লোককে তার এই যে হুঁশিয়ার করতেছে, ওনাকে একবার বুঝতে চেষ্টা করছে সামনে রমজান, সামনে তো রমজান, এবং আমরা চেষ্টা করছি যাতে ওই রমজানের যে এটা যেন ফ্লো করে নষ্ট না হয়। সামনে মানুষের কষ্ট, ওনাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। CBC Tiles, swing to luxury. নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে তখন ফিরে এসে থাকছে। একটু একটু করে হাতে লিখে টানা ৬ বছরের সাধনায় লিখে ফেলেছেন পবিত্র কোরআন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হতো আলীজামানের দিন। সন্ধ্যা নামা পর্যন্ত একটানা করতেন সাধনা, আর এভাবে ৩০২টি দ্বিমুখী পাতা লিখেছেন তিনি। জানা গেছে তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক মেহরিমা সুলতান মসজিদের একটি ছোট্ট ক্যামেরায় বসে নিঃশব্দে তুলি চালিয়েছেন ইরাকি ক্যালিগ্রাফার আলীজামান। লক্ষ্য ছিল একটাই, পবিত্র কোরআনের একটি অনন্য অতুলনীয় পাণ্ডুলিপি রচনা করা। দীর্ঘ ৬ বছরের শ্রম, ধৈর্য আর শৈল্পিক নিষ্ঠার পর অবশেষে শেষ হয়েছে সেই মহৎ কাজ। ৫৪ বছর বয়সী আলীজামানের হাতে লেখা এই বিশাল কোরআন এখন সংরক্ষিত আছে মেহরিমা সুলতান মসজিদেই। পাণ্ডুলিপিটির বিশালত্ব যে কাউকে বিস্মিত করবে। এতে রয়েছে ৩০২টি দ্বিমুখী স্কল বা পাতা। প্রতিটি পাতার দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ১.৫ মিটার। একটি পাতা খুললে যেন চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস ও ইবাদতের সম্মিলন। এই বিশাল কর্মযজ্ঞে ব্যবহার করা হয়নি কোনো সাধারণ কাগজ। ডিমের সাদা অংশ, ভুট্টার আটা ও ফিটকিরির বিশেষ মিশ্রণে তৈরি হয়েছে একটি টেকসই কাগজ, যাতে সময়ের সঙ্গে সঙ্গে অক্ষরের সৌন্দর্য নষ্ট না হয়। ১২ বছর বয়স থেকে ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসার জন্ম নেয় আলীজামানের। ইরাকের সুলাইমানিয়া প্রদেশের বাসিন্দা তিনি। তবে ইসলামী ক্যালিগ্রাফি ও হস্তশিল্পের বিশেষ কদরের কারণে ২০১৭ সালে পরিবারসহ পাড়ি জমান তুরস্কের ইস্তাম্বুলে। আলীজামানের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন, যদিও এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এর আগে ২০২৫ সালের মার্চে সৌদি আরবের মক্কার অলি কোরআন মিউজিয়ামে সংরক্ষিত একটি কোরআনকে বিশ্বের বৃহত্তম ছাপানো কোরআন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে হাতে লেখা হওয়ার কারণে আলীজামানের এই শিল্পকর্মের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। বর্তমানে এই বিশাল পাণ্ডুলিপিটি ধুলাবালি ও আর্দ্রতা থেকে রক্ষা করতে বিশেষ আবরণে সংরক্ষণ করা হয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। দুনিয়া জুড়ে সোশ্যাল মিডিয়া এখন কন্টেন্ট আর কন্টেন্ট নির্মাতাদের দখলে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় বিভিন্ন রকম কন্টেন্ট। ২০২৬ সালে ইউটিউব কোন কন্টেন্টগুলোকে বেশি গুরুত্ব দেবে সে বিষয়ে বিস্তারিত পাওয়া গেল ইউটিউবের সিইও নীলমোহনের লেখা একটি নিবন্ধে। নীলমোহনের ভাষায় সংস্কৃতির বড় মুহূর্তগুলো এখন ইউটিউবেই ধরা পড়ে। সুপার বোল থেকে অস্কারের লাল গালিচা, টেইলর সুইফট বা বিটিএস এর নতুন অ্যালবাম, সবকিছুই দর্শক ইউটিউবের নির্মাতাদের চোখ দিয়ে উপভোগ করছেন। ফলে ইউটিউবাররা এখন কেবল ইউজার জেনারেটেড কন্টেন্টের নির্মাতাই নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন পূর্ণাঙ্গ মিডিয়া কোম্পানি। হলিউড স্টুডিও, বড় বাজেটের প্রযোজনা আর মাস্ট সি কন্টেন্ট সবই এখন ইউটিউবে উঁকি দিচ্ছে।
লম্বা ভিডিও থেকে শর্টস, লাইভ, পডকাস্ট ও মিউজিক কন্টেন্টের বৈচিত্র্যই ইউটিউবের বড় শক্তি। শর্টস প্রতিদিন গড়ে 20,000 কোটি ভিউ পাচ্ছে। 2026 সালে শর্টসের আরো নতুন ফরম্যাট, ছবি, পোস্ট সহ ফিড ভিত্তিক অভিজ্ঞতা যোগ করার পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি গান, খেলাধুলা ও খবরের জন্য আসছে বিশেষায়িত টিভি প্ল্যান ও মাল্টিভিউ সুবিধা। শিশু কিশোরদের ক্ষেত্রেও ইউটিউব গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা ও শেখার ভারসাম্যে। অভিভাবকদের জন্য আসছে আরো নিয়ন্ত্রণমূলক ফিচার, অ্যাকাউন্ট ব্যবস্থা থেকে শর্টস স্ক্রল করার সময়সীমা নির্ধারণ পর্যন্ত। আয়ের দিক থেকেও ইউটিউব নির্মাতাদের জন্য সবচেয়ে স্থিতিশীল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। গেল 4 বছরে $100 বিলিয়ন বেশি আয় ভাগাভাগি হয়েছে। ইউটিউব শপিং, ব্র্যান্ড পার্টনারশিপ হাব ও নতুন মনিটাইজেশন টুল দিয়ে নির্মাতাদের ব্যবসা আরো সহজ করা হচ্ছে। এই সবকিছুর কেন্দ্রেই আছে এআই, কন্টেন্ট সাজেশন থেকে নিরাপত্তা, সবখানে এআই সহায়তা শক্তি। তবে নীলমোহন জোর দিয়ে বলেন, এআই কখনোই মানুষের বিকল্প নয়, এটি সৃজনশীলতার হাতিয়ার মাত্র। ডিপফেক ও নিম্নমানের কন্টেন্ট ঠেকাতে স্বচ্ছতা ও নীতিমালাও কঠোর করা হচ্ছে। নীলমোহনের মতে আগামী দিনে সবচেয়ে বড় ইউটিউব ক্রিয়েটর এমন কেউ যার নাম আমরা এখনো জানি না। হয়তো আজই সে তার চ্যানেল খুলেছে, তাই নিজেদের অবস্থান তৈরি করতে হবে মানসম্মত কন্টেন্ট দিয়েই। মোর্শেদ আলম, বাংলা ভিশন। একটু একটু করে হাতে লিখে টানা 6 বছরের সাধনায় লিখে ফেলেছেন পবিত্র কোরআন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হতো আলীজামানের দিন। সন্ধ্যা নামা পর্যন্ত একটানা করতেন সাধনা। আর এভাবেই 302টি দ্বিমুখী পাতা লিখেছেন তিনি। জানা গেছে তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক মেহরিমা সুলতান মসজিদের একটি ছোট্ট ক্যামেরায় বসে নিঃশব্দে তুলি চালিয়েছেন ইরাকি ক্যালিগ্রাফার আলীজামান। লক্ষ্য ছিল একটাই, পবিত্র কোরআনের একটি অনন্য অতুলনীয় পাণ্ডুলিপি রচনা করা। দীর্ঘ 6 বছরের শ্রম, ধৈর্য আর শৈল্পিক নিষ্ঠার পর অবশেষে শেষ হয়েছে সেই মহৎ কাজ। 54 বছর বয়সী আলীজামানের হাতে লেখা এই বিশাল কোরআন এখন সংরক্ষিত আছে মেহরিমা সুলতান মসজিদেই। পাণ্ডুলিপিটির বিশালত্ব যে কাউকে বিস্মিত